ওই জামাই, কাছে আসো, আদর খাবো। না, একদমই না। আমি আপনার কাছে যাব না। আপনার কাছে গেলেই আপনি আমার ওইটা ধরে টানাটানি করবেন। আরে, তাহলে কি করব আমি? তুমি আমার জামাই লাগো, তোমার ওইটা আমি ধরতেই পারি। তাড়াতাড়ি কাছে আসো, আমি তোমার আদর খাবো। আরে না, একদমই নয়। আমি আপনার কাছে আসব না। এই বলে আকাশ পিছিয়ে যেতে লাগলো, কিন্তু নীলা তাকে আর পিছিয়ে যেতে দিল না। খপ করে তার পাঞ্জাবির কলারটা ধরে ফেললো আর বলতে লাগলো, ওই জামাই, কি সবার সাথে? তুমি আমার সাথে এমন করো কেন? বললাম না আমি তোমার আদর খাবো। কিন্তু তুমি আমার কথা শুনে পিছিয়ে যাচ্ছ কেন? কেন ভয় পাও আমাকে? আমি তো তোমার বিয়ে করা বউ, তাই না? আমি এই বিয়ে মানি না। আপনি প্লিজ আমাদের বাড়ি থেকে চলে যান আপু। দেখো জামাই, তুমি এতক্ষণ যা বলেছ সব কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর আমি সহ্য করতে পারছি না। আমি তোমার বিয়ে করা বউ, আর তুমি আমার জামাই লাগো। তাহলে তুমি আমাকে আপু কেন বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রথমত আপনি আমার বয়সে বড়, দ্বিতীয়ত আপনি আমার বড় বোনের বান্ধবী, তাই আপনাকে তো আমি আপুই বলবো, তাই না? উফ, তুমি আমার মাথাটা গরম করো না। আমি তোমার বোনের বান্ধবী, কিন্তু তোমার বোন নই। আমি তোমার বিয়ে করা বউ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি পারবো না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। আর আপনি যত তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে চলে যাবেন আমি ততই খুশি হব। আমি আপনাকে এখানে একদম সহ্য করতে পারছি না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। এই বলে আকাশ নীলাকে কোনো রকমে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। নীলা আকাশের এসব বোকামি আর সহ্য করতে পারছে না। একটা ছেলে কতটা বোকা হলে নিজের বিয়ে করা বউকে আপু বলতে পারে, এটাই ভাবছিল নীলা। এদিকে আজ তার বাসর রাত, আর আকাশ তার কাছে আসছে না, উল্টো ওয়াশরুমের ভিতরে ঢুকে বসে আছে। নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই হঠাৎ দরজায় কিভাবে জন্য করলো নীলার আগে ফুসফুস করতে করতে দরজাটা খুলে দিল। আর দরজা খুলে বাইরে দেখতে পেল আকাশের বড় বোন তিশা সেখানে দাঁড়িয়ে আছে। নীলা তিশাকে দেখা মাত্রই বলতে লাগলো, আরে দোস্ত, এটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তার বিয়ে করা বউ, অবশেষে আমাকে আপু বলছে, আর এখন ভয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে বসে আছে। কি করব? তুই আমাকে বল। এখন এসব কথা আমাকে কেন বলছিস? আমি তো তোকে আগেই বলেছিলাম আমার ভাই তোকে নিজের বউ হিসেবে কখনোই মেনে নিতে পারবে না। কিন্তু তুই তো তখন আমার কোনো কথাই শুনলি না। তুই আমার ভাইয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছিস। আরে ভাই, তোর বাড়িটা অনেক কিউট তো। আমি কি করব তোর ভাইকে দেখে ক্রাশ খেয়ে গেলে? ওই কিউট ধুয়ে ধুয়ে তুই পানি খা। আমি মনে মনে এরকম কিছু একটাই ভাবছিলাম, তাই তো দেখতে পেলাম এখানে কি চলছে। যাই হোক, তোদের যা ইচ্ছে তোরা তাই কর, তাতে আমার কিছুই যায় আসে না। আমি গেলাম। এই বলে তিশা তক্ষণি সেখান থেকে চলে গেল। আর এদিকে নীলা বিছানার উপর বসে বসে অপেক্ষা করতে লাগলো কতক্ষণে আকাশ ওয়াশরুম থেকে বের হবে আর সে তার কাছে গিয়ে ভালোবাসা কেড়ে নেবে। কিন্তু মিনিট পেরিয়ে ঘন্টায় পৌঁছালো, আকাশ ওয়াশরুম থেকে বের হয় না। নীলা অধৈর্য হয়ে ওয়াশরুমের দরজায় নক করতে থাকে আর বলতে থাকে, এই আকাশ, আকাশ, কি হলো তোমার? তুমি কি ওয়াশরুমের ভেতর ঘুমিয়ে পড়েছো নাকি? তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হও। আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ওয়াশরুম থেকে বের হব না, কারণ আমি খুব ভালো করেই জানি আমি ওয়াশরুম থেকে বের হলে আপনি আমার ওইটা ধরে টানাটানি করবেন, ওটাতে হাত দিবেন, মুখ লাগাবেন। আমি বের হব না। আমি কোনোভাবেই নিজের উপর রিস্ক নিতে চাই না। দেখো আকাশ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ওয়াশরুম থেকে বের হয়ে আসো। তা না হলে আমার চাইতে খারাপ কিন্তু আর কেউ হবে না, এটা তোমাকে বলে দিচ্ছি। আমাকে যত যাই কিছু বলো না কেন, আমি একদম ওয়াশরুম থেকে বের হব না। সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি, কারণ আমি ভালো করেই জানি ওয়াশরুম থেকে বের হলে বিপদ আমার ঘাড়ের উপর চেপে বসবে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন ওয়াশরুম থেকে ইচ্ছাকৃতভাবে বের হবে না, তাহলে আমি ওয়াশরুমের দরজাটা ভেঙে তারপরেই তোমাকে ওয়াশরুম থেকে বের করব। আর তারপর আমি দেখি তুমি কিভাবে ওয়াশরুমের ভেতর ঢুকে থাকো। এই বলে নীলা শরীরের সমস্ত শক্তি দিয়ে ওয়াশরুমের দরজায় একটা লাথি দিল আর দরজাটা সঙ্গে সঙ্গেই ভেঙে গেল। আকাশ তো ভয়ে একদম কাচুমাচু হয়ে আছে।
একদম জড়সড় হয়ে ওয়াশরুমের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে নীলার অগ্নিদৃষ্টি তাকে পুড়িয়ে দিচ্ছে। নীলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার চোখে আগুন দিয়ে পারলে আকাশকে এক্ষুনি পুড়িয়ে মারে। কিন্তু সে তারপরেও নিজেকে একটু সংযত করে আকাশের হাতটা ধরে এক টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসে আর আকাশকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। আকাশ নিজেকে সামলে নিয়ে যেই না উঠে বসতে চাইছিল, তখনই আবারও নীলা তাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয় আর তার বুকের উপর উঠে বসে। এটা দেখে আকাশ ভয় পেয়ে বলতে থাকে, আরে তুমি এটা কি করছো? আমার বুকের উপর না উঠে বসেছো, আমি তো ব্যথা পাচ্ছি। আমার বুকের উপর থেকে নামো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ আমার বুকের উপর থেকে নামো। দেখ, একদম ফালতু কথা বলার চেষ্টাও করবি না। আমার ওজন কয় কেজি যে আমি তোর বুকের উপর উঠে বসেছি বলে তুই বুকে ব্যথা পাচ্ছিস? আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর ধান্দা, তাই না? আমি তো তোকে এটা কখনোই হতে দেব না। আমি আমার অধিকার আদায় করেই ছাড়ব। তুই যাই বলিস আর যাই কিছু করিস না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমার শুধু তোকে চাই আর তোকেই লাগবে, ব্যাস এইটুকুই। আরে প্লিজ আপু, তুমি আমার মায়ের পেটের বন্ধু, আমার সঙ্গে এরকম করো না। আমি এইটুকুনি পিচ্ছি একটা ছেলে, কেন করছো আমার সঙ্গে এরকম? দেখ, আমি সত্যি বলছি, তুই যদি আর একবারও আমাকে আপু বলে ডেকেছিস তাহলে কিন্তু তোর ওইটা কেটে হাতে ধরিয়ে দেব, বলে দিলাম। আমি তোর বউ হই, তোর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। এখন তুই আমাকে আমার নাম ধরে ডাকবি, নীলা বলে ডাকবি, অথবা নীলু পাখি। আমি বুঝতে পারছি তো, সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না হলে কেউ এমন কথা বলে নাকি? সে আমার মাথা খারাপ হোক আর যাই কিছু হোক না কেন, তোকে এত কিছু চিন্তা করতে হবে না। আমি যেটা বলেছি এটাই করে ছাড়বো। এই বলে নীলা আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ আকাশের ঠোঁটে চুমু খাওয়ার পর নীলা আকাশের ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তার সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। আর এদিকে আকাশ ছটফট ছটফট করতে থাকে, যেন প্রিয়াঙ্কার কাছ থেকে ছাড়া পেলেই বেঁচে যায়। কিন্তু সে কোনোভাবেই প্রিয়াঙ্কার সঙ্গে পেরে উঠছিল না। প্রিয়াঙ্কা নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছিল আর সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন দিচ্ছিল। একটা সময় আকাশ আর নিজেকে ধরে রাখতে না পেরে নীলার সঙ্গে নিজেও রেসপন্স করতে শুরু করে আর দুজন দুজনার ভালোবাসায় উষ্ণিত হয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে যায়। প্রায় 1 ঘন্টা ধরে ভালোবাসার আদান প্রদান করার পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে আর এদিকে নীলা আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আকাশের কোনোভাবেই চোখে ঘুম আসছিল না। তার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন নীলার কাছ থেকে নিজেকে সরাতে পারলেই বাঁচে। তবে নীলা তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে রাখছিল যে সে চাইলেও নীলার বাহুর বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। এদিকে বারবার নাড়াচাড়া করায় নীলা আকাশকে বলতে থাকে, আরে কি হলো? এভাবে তুমি বাইম মাছের মতো মুচড়ামুচড়ি করছো কেন? একটু চুপচাপ শুয়ে থাকো না, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে দাও। আরে আমাকে ছেড়ে দিয়ে ঘুমান না, আমার একটু ভালো লাগছে না। আমার কখনোই কারোর সঙ্গে ঘুমানোর অভ্যাস নেই। এখন থেকে চাইলেও তুমি আর একা একা ঘুমাতে পারবে না, কারণ আমি তোমার বিয়ে করা বউ। এখন থেকে তোমার প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে তারপরেই ঘুমাতে হবে। এটা ছাড়া তোমার কাছে অন্য কোনো উপায় নেই। প্লিজ লিভ মি অ্যালোন, আমি এভাবে ঘুমাতে পারবো না। আর ঘুমাতে না পারলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করবে। বললাম তো, এসব কথা বলে কোনো লাভ হবে না। আমি তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো। বিয়ে করেছি কি তোমাকে ছাড়া ঘুমানোর জন্য নাকি? এই বলে নীলা আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু অনেক চেষ্টার পরেও আকাশের চোখে কোনোভাবেই ঘুম আসে না। আকাশ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, কেন তার সঙ্গে এমন হলো। সে তো এরকম কিছু হোক এমনটা কখনো কল্পনাও করেনি। বরঞ্চ সে অন্য একটা মেয়েকে পছন্দ করত যে তার কলেজে পড়ে, তার সঙ্গে একই ক্লাসে। মনে মনে এমনটাই ভেবে রেখেছিল পড়াশোনা শেষ করে তারপর এই মেয়েটাকে বিয়ে করবে। কিন্তু হুট করে তার সঙ্গে এমন কিছু হবে এটা তার কল্পনার বাইরে ছিল। কি ভাবছেন আপনারা, বুঝতে পারছেন না তো? ঠিক আছে, চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আর সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে খুলে বলি। আমাদের গল্পের নায়িকা নীলা আর আমাদের গল্পের নায়ক আকাশের বড় বোন তিশা দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করত। এর মধ্যে হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের সম্বন্ধ দেখা হয় তিশার।
কথা বলার এক পর্যায়ে তিশার বিয়ে ঠিক হয়ে যায়। ছেলে ইউরোপ প্রবাসী, ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে। ছেলে ভালো এবং ভালো চাকরি করে, সেজন্য তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চায় দুই ফ্যামিলি থেকে। সেজন্য বড় করে আয়োজন করা না হলেও ঘরোয়াভাবে আত্মীয় স্বজন মোটামুটি অনেকেই ইনভাইট করা হয়েছিল তিশার বিয়েতে। আর নীলা যেহেতু তিশার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই নীলা এবং তার ফ্যামিলির সবাইকেও তিশার বিয়েতে ইনভাইট করা হয়। কিন্তু নীলা আর তার ফ্যামিলি ব্যস্ত থাকার কারণে তিশার বিয়েতে আসতে পারেনি। তবে নীলা তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, সেখানে না এসে থাকতে পারে না কি? নীলা গায়ে হলুদের আগের দিনেই তিশাদের বাড়িতে চলে আসে। বলা চলে তিশা নিজেই গিয়ে নীলাকে নিয়ে এসেছিল তাদের বাড়িতে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই শুরু হয়। তিশা রুমে বসে নীলার সঙ্গে গল্প করছিল। তখনই হঠাৎ করে তিশা নীলাকে বলতে থাকে, দোস্ত, একটা কাজ কর, পাশের রুমে আমার ছোট ভাই আছে, ওকে একটু বলে আয় তো। কুরিয়ারের লোক এসেছে, বাড়ির গেটের সামনে আমার একটা পার্সেল আছে, ওটা রিসিভ করে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে দোস্ত, কোনো সমস্যা নেই, তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি বলে আসছি। এই বলে নীলা তিশা রুম থেকে বের হয়ে পাশের রুমের দিকে। বাবার রুমের দরজা যেহেতু খোলা ছিল, তাই সে আর নক না করেই রুমের ভিতর চলে আসে। আর তারপর যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কে আপনি? আমি কে সেটা পরে বলছি, আগে তো নিজের কাপড় চোপড় ঠিক করো। আকাশ কোনো রকমের টাওয়ালটা নিজের শরীরে পেঁচিয়ে নিল, আর তারপর বলতে লাগলো, আপনি কেমন অসভ্য মেয়ে মানুষ বলেন তো? কারোর রুমে নক করা ছাড়াই ঢুকে পড়েছেন। দরজা খোলা ছিল, তাই তো নক না করেই ভিতরে ঢুকে পড়েছি। কিন্তু আমি কি করে জানবো রুমের ভিতর এসব কিছু হচ্ছে? কেউ একজন কাপড় চোপড় খুলে নাচানাচি করছে। আমি যদি জানতাম তাহলে তো এই রুমে আমি কখনোই প্রবেশ করতাম না। এই যে ম্যাডাম দেখুন, এটা আমার পার্সোনাল রুম। এই রুমে কখনো নক না করে কেউ প্রবেশ করে না। যদি নিতান্তই কারো এই রুমে প্রবেশ করার প্রয়োজন পড়ে, তাহলে সে আমার অনুমতি নিয়ে তারপরেই রুমে প্রবেশ করে। সেটা আপনার বাড়ির মানুষের ব্যাপার, আমার ব্যাপার নয়। আমি আপনাদের বাড়ির কেউ নই, আর আপনাদের বাড়ির নিয়মকানুন কোনো কিছু জানিও না। আচ্ছা ঠিক আছে, এখন বলুন আপনি কে, আর এখানে কেন এসেছেন? আমাকে তিশা এই রুমে পাঠিয়েছে। সে বলল এই রুমে নাকি তার ছোট ভাই থাকে, আর তাকে বলতে তিশার একটা পার্সেল এসেছে। বাড়ির গেটের বাইরে কুরিয়ারের লোক এসেছে, ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে, ওখান থেকে নিয়ে আসতে বলেছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি চলে যান। আমি পার্সেল এনে আপুর কাছে পৌঁছে দেব। ও আচ্ছা, তাহলে আপনিই তিশার সেই ছোট ভাই? সেই বলে নীলা আকাশের দিকে ফিরে তাকায়। আকাশকে দেখে সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। অবলোক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে এমন মনে হচ্ছে যেন এই জীবনে প্রথমবার ছেলে মানুষ দেখছে। একদম হাঁ হয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, এই যে ম্যাডাম, কি ব্যাপার, আপনি এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবেন। আপনার মুখ দিয়ে মাছি ঢুকবে তো? আকাশের কথায় কিছুটা লজ্জা পায় নীলা, আর তখনই নিজের মুখটা বন্ধ করে নিয়ে বলতে থাকে, হাউ সুইট, কি হ্যান্ডসাম তুমি দেখতে। হ্যাঁ আমি জানি আমি দেখতে কেমন, আপনাকে আমার সংজ্ঞা দিতে হবে না। আপনি রুম থেকে বের হয়ে যান, আমি কাপড় চেঞ্জ করব, আর তারপর এই পার্সেল আনতে যাব। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। ভালোবাসবে আমায়? আরও সিরিয়াসলি ম্যাট, প্লিজ আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আপনার মতো পাগল মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এই বলে আকাশ নীলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলমারি থেকে একটা টি শার্ট আর একটা প্যান্ট বের করে নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। আর তারপর কাপড় চোপড় চেঞ্জ করে আবার রুমে চলে আসে। কিন্তু রুমে আসার পর তখনও দেখতে পায় নীলা সেখানেই দাঁড়িয়ে আছে। নীলাকে তখনও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি কানে শুনতে পান না নাকি? আমি আপনাকে কি বললাম, পার্সেল এনে আমি নিজ দায়িত্বে পৌঁছে দেব। ও হে সুদর্শন পুরুষ, আমি তো এখানে পার্সেলের জন্য দাঁড়িয়ে নেই, আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি। তোমার ওই রাঙা ঠোঁট দুটো আমায় খুব টানছে, ইচ্ছে করছে একটু ভালোবাসার স্পর্শ নিতে। নীলার এমন কথায় ভীষণভাবে রেগে যায় আকাশ আর বলতে থাকে, আপনি মেয়ে নাকি রোবট আমি বুঝতে পারছি না। একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এসব কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? এখনই চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই হিরো, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি,
তোমাকে আমার চাই। সত্যি বলছি, আপনি যে পাগল হয়ে গেছেন এটা আপনার বাড়ির লোকেরা মনে হয় এখনো বুঝতে পারেনি। যদি বুঝতেই পারতো তাহলে এতক্ষণে আপনাকে পাবনা পাঠিয়ে দিত। এই বলে নীলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। সেখানে দাঁড়িয়ে থেকে তারপর আবারও তিশার রুমে চলে আসে। তিশার রুমে কোনো একটা কাজ করছিল আর তখনই নীলা তিশাকে বলতে থাকে, আরে দোস্ত, তোর এত কিউট একটা ভাই আছে, সেটা আমাকে আগে বললি না কেন? তিশা তখন শয়তানি মার্ক একটা হাসি দিয়ে নীলাকে বলতে থাকে, দেখ, একদম ফাজলামো করবি না বলে দিলাম। ছেলেটা সত্যিই কিউট। আমি কিন্তু প্রথম দেখাতেই ছেলেটার প্রেমে পড়ে গেছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেসব পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছিস তুই, তুই কি জানিস ওর সম্পর্কে? কতটা বদমাইশ! আমি জানি না, আর কোনো কিছু জানার প্রয়োজনও নেই। তোর ভাইকে ভালোবাসি আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। জীবনে যদি কখনো বিয়ে করি তাহলে তোর ভাইকেই করব। আর এটাই আমার শেষ কথা। সত্যি বলছি, আন্টির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আর এটাও বলতে হবে তোকে যেন খুব দ্রুত মেন্টালি ট্রিটমেন্ট করাই। তা না হলে হয়তো তোর মতো ভালো একটা বান্ধবীকে অকালেই হারিয়ে ফেলবো। আমি আমার বান্ধবীকে অকালে হারাতে চাই না। তাহলে তোর ভাইকে আমার কাছে দিয়ে দে। তোর ভাই আমার অ্যান্টিডোজ। এই বলে নীলা হাসতে শুরু করে। তিশা মনে মনে ভাবতে থাকে, সত্যিই হয়তো নীলার মাথায় সমস্যা হয়ে গেছে, তা না হলে কেন। এদিকে আকাশ তখনই পার্সেলটা হাতে নিয়ে তিশার রুমে ঢুকলো আর তখনই তিশার হাতে পার্সেলটা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আপু, আমাদের বাড়িতে এই পাগল মেয়ে কোথা থেকে এসেছে? পাগল মেয়ে মানে? তুই কার কথা বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বল তো, শুনছি আমি। আরে তুই একটু আগে যে মেয়েটাকে আমার রুমে পাঠালি, আমি ওর কথাই বলছি। এই মেয়েটার আমার মনে হয় সত্যি সত্যি মাথায় সমস্যা আছে। এই মেয়েটাকে বলিস একবার সাইকোলজিস্ট দেখিয়ে নিতে, তা না হলে হয়তো পাগল হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আমি এতক্ষণে বুঝতে পেরেছি তুই নীলের কথা বলছিস, তাই তো? আমি নীলাকে বলেছি। হ্যাঁ আপু, তুই একদম ঠিক ধরতে পেরেছিস। আমি এই মেয়েটার কথাই বলছি। এই মেয়েটার সত্যি সত্যি মাথায় সমস্যা আছে। এই মেয়েটাকে বলবি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে, আর এসব আমার সঙ্গে ফাইজলামো মার্কা কথাবার্তা না বলতে, তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি তোকে এটা বলে দিলাম। আরে ভাই আমার, প্লিজ এমন করিস না। ও আমার বান্ধবী, আমার বিয়ের জন্য এখানে এসেছে। দুদিন পরে তো চলেই যাবে। ওর সঙ্গে খারাপ আচরণ করিস না। দেখ আপু, তুই কিন্তু এটা খুব ভালো করে জানিস, আমার মেজাজ খারাপ হলে আমি কখন কার সঙ্গে কি করি না করি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই এই মেয়েটাকে আগে থেকে একটু হুঁশিয়ার করে দিস। এই বলে আকাশ তিশার রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে নীলা এসে আকাশকে দেয়ালের সঙ্গে চেপে ধরে আর আকাশের ঠোঁটের নিচে ঠোঁট দুটো ডুবিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় আর তারপরে ছেড়ে দিয়ে বলতে থাকে, দেখো, আমি পাগলও নই, আমার মাথাও খারাপ না। আমি সম্পূর্ণ সুস্থ আছি। তোমায় শুধু ভালোবেসে ফেলেছি, ব্যাস এটাই সমস্যা। এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি আমার সঙ্গে এরকমটা কেন করলেন? ভালোবাসি, তাই করলাম। আশা করি এখানে সমস্যার কিছু নেই। এ বলে নীলা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তিশা আর আকাশ দুজনে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ঘটনা এতটাই দ্রুত ঘটে গেল যে তারা বুঝতেই পারল না কি থেকে কি হয়ে গেল। নীলা রুম থেকে বের হয়ে চলে যাওয়ার পর তিশা আকাশকে বলতে লাগলো, ভাই প্লিজ, যা হয়েছে ভুলে যা। এটা আর কারোর সঙ্গে বলিস না। ও আমার বান্ধবী, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে তো তোমার বান্ধবী বলে আমি ছেড়ে দিলাম, কিন্তু তা না হলে ওর এমন পরিণাম করতাম যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তবে একটা কথা তোমায় বলে যাচ্ছি, এই পাগল মেয়েকে বলে দিও নেক্সট টেস্ট যেন আমার কাছে লাগতে না আসে, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। এই বলে আকাশও রুম থেকে বের হয়ে চলে গেল। আর তখনই তিশার মোবাইলে একটা কল আসে। তিশার নাম্বারটা দেখে নিল, দেখতে পেল তার হবু হাজবেন্ড তাকে ফোন করেছে। তাই সে ফোনটা রিসিভ করলো আর তখনই ব্যালকনিতে চলে আসলো। তারপরে সেটা হবু হাজবেন্ডের সাথে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আর তোমাকে না বললাম আমাকে তুমি করে বলবে? তাহলে তুমি আমাকে আপনি করে কেন কথা বলছো এখনো? বললাম না আপনাকে আমার তুমি করে কথা বলতে লজ্জা করে। এখনও তো আমাদের বিয়েটাই হয়নি,
আগে আমাদের বিয়েটা হোক, তারপর না হয় আমি আপনাকে তুমি করে বলবো। আরে বাবা, বিয়ে হয়নি তো কি হয়েছে? আর তো মাত্র 2 দিন, তারপর তো আমাদের বিয়ে হয়ে যাবে। তুমি সারা জীবনের মতো আমার হয়ে যাবে। আর তারপর আমাকে তুমি করেই তো বলতে হবে। তাই বলছি, এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে পরে আর কোনো ঝামেলা হবে না। আমাকে কিছু প্র্যাকটিস করতে হবে না, সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। কারণ আমরা মেয়ে মানুষ জনাব, আমরা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখি। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। ইয়েস ম্যাডাম, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। তা আমার মহারানী কি করছিলেন এখন? কি আর করব, এই তো রুমে বসেছিলাম। বাইরে সবাই কাজ করছে, কিন্তু আজ তো আর আমাকে কেউ কোনো কাজই করতে দিবে না। তাই বসে বসে মশা মারা ছাড়া আর তো আমার কোনো কাজ নেই। তাহলে আমি তোমার কাছে চলে আসি, দুজনে মিলে গল্প করব আর খুব সময় কাটাবো। আই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কী সব ফালতু কথা বলছেন? এখন আপনার সঙ্গে আমার বিয়েটাই হয়নি, আর আপনি আমার কাছে চলে আসবেন মানে? বিয়ে হয়নি তো হয়েছে, বিয়ে তো হবে। আর আমি আমার হবু বউয়ের সঙ্গে যখন মন চায় তখন দেখা করতেই পারি। সেখানে তোমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছো? ও আচ্ছা, তাই বুঝি। কিন্তু আমি যদি আপনার সঙ্গে দেখা না করি, আপনার সঙ্গে কোনো কথা না বলি, তাহলে তখন আপনি কি করবেন? সেটা সময় হলে দেখা যাবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আসছি, তুমি রেডি থাকো, তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব। এদিকে শুভর এমন কথায় কিছুটা লজ্জা পায় আর কিছুটা ভয় পায় তিশার, কারণ এখনো তাদের বিয়েটাই হয়নি। এখন যদি সে শুভর সঙ্গে বাসার বাইরে বের হয় আর এটা লোকজন জানলে কি হবে, এটাই রুমে বসে মনে মনে ভাবছিল তিশা। তখনই নীলা রুমের ভিতর প্রবেশ করে আর তিশাকে বলতে থাকে, কি ব্যাপার? আমার বান্ধবীর আবার কি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটু আগেই তো কতটা হাসি খুশি দেখে গেলাম, আর এখন মুখটা একদম গুমড়ো হয়ে আছে কেন? দোস্ত, আর বলিস না। এই তো একটু আগেই শুভ ফোন করেছিল, আর আমাকে বলল সে নাকি একটু পরেই আমাকে নিতে আসবে, আমাকে নিয়ে ফুচকা খেতে যাবে। এটা তো খুবই ভালো কথা। তোর হাজবেন্ড বিয়ের আগেই তোর প্রেমে পড়ে যাচ্ছে, তোকে তোকে রানী বানিয়ে রাখতে চাইছে। আরে ভাই, এসব ফালতু কথা বাদ দে। এখনও তার সঙ্গে আমার বিয়েটাই হয়নি, তাহলে এখন আমি কি করে তার সঙ্গে বাসার বাইরে যেতে পারি? আমি বুঝতে পেরেছি তুই কি নিয়ে চিন্তা করছিস। তোকে এত কিছু চিন্তা করতে হবে না, আমি সব কিছু সামলে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আসার সময় আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে আসবি, না হলে কিন্তু আমি সব বলে দেব সবাইকে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবো, তবে কেউ যেন কোনোভাবেই কোনো কিছু জানতে না পারে। এই দায়িত্বটা আমি তোর কাছে দিয়ে গেলাম। নীলা তাকে মুচকি হাসে সম্বন্ধে জানালো, আর তারপরে তিশা রেডি হয়ে গেল। এদিকে কিছুক্ষণের মধ্যেই শুভ তার বাসার সামনে এসে তাকে ফোন দিতে লাগলো। তিশা সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আসে, আর তারপর শুভকে নিয়ে বাইরে বের হয়ে গেল। সারা সন্ধ্যা দুজন ঘোরাঘুরি করলো। রাত আনুমানিক 8টার দিকে দুজন ঘোরাঘুরি শেষ করে নীলার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে বাসায় ফিরে আসে তিশা। দরজায় নক করতেই নীলা দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে, আমার আইসক্রিম আর চকলেট কই? আগে আমার আইসক্রিম আর চকলেট দে, তারপর তোকে রুমের ভেতরে ঢুকতে দিব। আইসক্রিম আর চকলেট এবার আমাকে রুমের ভিতর প্রবেশ করতে দে। যদি বাড়ির কেউ দেখে ফেলে তাহলে নির্ঘাত একটা অঘটন ঘটে যাবে। এই বলে নীলার হাতে চকলেটের আইসক্রিমের বক্সটা তুলে দিয়েছে আর রুমের ভিতরে ঢুকে পড়লো, আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা লাগিয়ে দিল। তিশা কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে ঢুকে যায়, আর এদিকে নীলা বিছানার উপর বসে বসে আইসক্রিম খেতে থাকে। তখনই কোনো একটা কাজে আকাশ তিশা রুমে আসে। নীলাকে এভাবে বিছানার উপর বসে আইসক্রিম খেতে দেখে সে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই নীলা পিছন থেকে আকাশকে বলতে থাকে, কি হলো সুইটহার্ট, এভাবে চলে যাচ্ছ কেন? আইসক্রিম খাবা? এদিকে এসো। না, আমি আইসক্রিম খাইনি। আপনার আইসক্রিম আপনি খান, আপু আসলে বলবেন আমি তাকে খুঁজতে এসেছিলাম। আরে জানি, মানে এভাবে চলে যাওয়ার কি আছে? আসো না আমার কাছে, একটু বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। তোমার সঙ্গে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। প্লিজ আসো। না, আপনি একটা ফাজিল মেয়ে, আপনার কাছে আসবো না।
না জানি কখন আবার ফাইজলামও শুরু করে দিবেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার চাইতে বরং আমি চলে যাই এবং আপনি আপু আসলে বলে দিবেন আমি আপুকে খুঁজতে এসেছিলাম। এই বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে আকাশ সেখান থেকে চলে গেল। আর এদিকে নীলা বিছানার উপরে বসে আইসক্রিম খেতে লাগলো। 20 মিনিট পর ফিরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে তিশা। আর তখনই রুমে এসে দেখতে পায় পুরো এক বক্স আইসক্রিম নীলা খেয়ে শেষ করে ফেলেছে। এটা দেখে তো তিশা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে, আরে এসব কি দোস্ত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কিছুক্ষণ সময়ের মধ্যে তুই এতগুলো আইসক্রিম খেয়ে ফেললি, আর আমার জন্য একটা আইসক্রিমও রাখলি না। কেন, তুই এগুলো আমার জন্য আনিসনি? আরে ভাই, এক বক্স আইসক্রিম এনেছি, আমরা সবাই মিলে খাবো। আর এই 15-20 মিনিটের মধ্যে তুই সবগুলো আইসক্রিম খেয়ে ফেললি। আমার জন্য অন্তত একটা আইসক্রিম রাখতে পারতি। আমি তো ভাবলাম এই সব কিছু আমার জন্যই নিয়ে এসেছিস, তাই খেয়ে ফেললাম। যাই হোক, চকলেট আছে, আয় তোকে চকলেট দিব। এই বলে চকলেটের বক্সটা খুলে 2টা চকলেট তিশার দিকে এগিয়ে দেয়। আর বাকিগুলো নিজেই খেতে থাকে। আর কোনো কথা না বলে নীলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন না যে নীলা কোনো দরিদ্র ঘরের মেয়ে, কখনো কোনো কিছু খেতে পায় না, তাই জন্য এভাবে খাচ্ছে। নীলা যথেষ্ট প্রভাবশালী বাবার একমাত্র আদরের রাজকন্যা। তার বাবার টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর কমতি নেই, বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে নীলার। অভাব কি জিনিস তাকে ছুঁতে পারেনি। তবে নীলার এটা সম্ভবতই এইরকম চকলেট আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে। তার কাছে চকলেট আইসক্রিম হলো তার ইমোশন, আর এই ইমোশনের কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ। এদিকে তিশা তো তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। সে প্রায় অর্ধেক বক্স চকলেট খাওয়া শেষ হয়ে গেলে তারপর তিশার দিকে তাকায়। তিশা তার দিকে এভাবে তাকিয়ে আছে, তাদেরকে সে বলতে থাকে। এদিকে তিশা তো তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। সে প্রায় অর্ধেক বক্স চকলেট খাওয়া শেষ হয়ে গেলে তারপর তিশার দিকে তাকায়। তিশা তার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে সে বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে তো চকলেট দিলাম, তারপরও তুই এভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হয় আমি রাক্ষসের মতো সব গিলি খেয়ে ফেলেছি আর তোকে কিছুই দেইনি। দিয়েছিস তো, এই যে 2টা আমার হয়ে যাবে। তুই খা বান্ধবী, মনে হয় কয়েক বছর ধরে আর চকলেট খাওয়া হয়নি তোর। দোস্ত প্লিজ এভাবে বলিস না। তুই তুই তো খুব ভালো করেই জানিস আমি চকলেট কতটা ভালোবাসি। আমার কাছে চকলেট আর আইসক্রিম হলো আমার ইমোশন। এগুলো পেলে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। আচ্ছা দাঁড়া, তোকে আর 2টা দিচ্ছি, তবে আর চাইবি না, আর পাবি না কিন্তু। বাকি সবগুলো আমি খাবো। এই বলে নীলা তিশাকে আর 2টা চকলেট দিয়ে বাকি সবগুলো নিজেই খেয়ে নিল। কথা বলো না ওগুলো হাতে নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই নীলা পিছন থেকে আবারও তিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দোস্ত, তোর ভাই তোকে ডাকতে এসেছিল, কোনো কিছু না বলেই চলে গেছে। আমি তাকে অনেকবার এখানে বসতে বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি, এখান থেকে চলে গেছে। সে তো তোকে ভয় পেয়ে এখানে বসে নিয়ে আসা যায়। যাই হোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তার সঙ্গে দেখা করে নিব, তুই এখানেই থাক। আরে দোস্ত, তুই এমন স্বার্থপর কেন সেটাই তো বুঝতে পারছি না। বয়ফ্রেন্ডের সঙ্গে একা একা ঘুরে এলি, আর এখনও আমাকে রুমে একা বসে থাকতে বলছিস। সারাদিন আমি একা একা রুমের ভেতরে আর কতক্ষণ বসে থাকবো? আমার আর ভালো লাগছে না। এখন যেখানেই যাবি আমাকে নিয়ে যাবি, তা না হলে কিন্তু আমি এখান থেকে সোজা আমার বাসায় চলে যাব। এই বলে নীলা তিশার পিছন পিছন হাঁটতে লাগলো। তিশাও তখন আর কোনো কথা না বলে নীলাকে তার সঙ্গে নিয়ে নিল। আর তারপর নীলাকে নিয়ে আকাশের রুমে চলে গেল। আকাশ তখন নিজের রুমে বসে মোবাইলে কারোর সঙ্গে চ্যাটিং করছিল। তিশা রুমের দরজা দাঁড়িয়ে নক করলো আর বলতে লাগলো। এই বলে আর কোনো কথা না বলে তিশা সেখান থেকে চলে গেল। আর এদিকে রুমের দরজা খোলা থাকায় নীলা আকাশের রুমের ভিতরে ঢুকে পড়ল, যেটা তিশা এবং আকাশ কেউই খেয়াল করেনি। তিশা চলে গেল আর এদিকে নীলা রুমের ভিতর প্রবেশ করে দরজাটা ভিতর থেকে লক করে দিল। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার ভাই, কি হলো? তুই নাকি আমাকে ডাকতে গিয়েছিলি, কিছু হয়েছে নাকি? সেরকম কিছুই হয়নি। আমি আমার কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছি, তারা আসবে, তাই তোমাকে বলতে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, এটা তো তুমি ভালো ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, কি হলো? আপু তো চলে গেছে, আপনি আমার রুমের ভিতর রয়ে গেছেন কেন? আর দরজাটাই বা কেন ভেতর থেকে বন্ধ করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, এখানে আর এক মুহূর্ত থাকবেন না, আপনাকে আমার একদমই সহ্য হয় না।
আমাকে তোমার সহ্য হলেও আমার কিছু আসে যায় না, আমাকে তোমার সহ্য না হলেও আমার কিছু যায় আসে না। যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার চাই, এটাই আমার শেষ কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ আপনি আমার রুম থেকে বের হয়ে চলে যান বলছি। এটা একটা বিয়ে বাড়ি, এখানে এমন কোনো হাঙ্গামা করবেন না যেটা আমার মান সম্মানে বাঁচবে। তাছাড়া কিছুক্ষণ পরে আমার বন্ধুরা এখানে আসবে। আমার বন্ধুরা এসে যদি আপনাকে আমার সঙ্গে একই রুমে দেখে তাহলে তারা কি ভাববে একবার বুঝতে পেরেছেন? কি আর ভাববে? মনে মনে ভাববে আমি তোমার বিয়ে করা বউ, তাই যে তোমার সঙ্গে এক রুমে রয়েছি। আপনি সত্যি একটা পাগল। এখনো কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে যান, তা না হলে কিন্তু আমি আপনাকে আর এখানে থাকতে দেব না। আপুকে বলে আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব, কারণ আপনি একদম ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। সেই সব করে কোনো লাভ হবে না, কারণ তোমার বড় বোন আমার বেস্ট ফ্রেন্ড। সে কখনোই আমাকে ছাড়া এই বিয়েটা করবে না। আমি যদি এই বিয়েতে না থাকি তাহলে হয়তো এমনও হতে পারে সে এই বিয়ের আসর ছেড়ে চলে যাবে। তখন কেমন হবে? আকাশ তখন নীলার কথার কোনো উত্তর না দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে নিজেই রুমের দরজা খুলে রুমের বাইরে চলে গেল। আর এদিকে নীলা বিছানায় বসে ঠোঁটে ঠোঁট কামড়ে বলতে লাগলো, বাছা ধন, যতই ঘুরে ওড়াও রাতে, নাটাই তো আমারই হাতে। যত কিছুই করো না কেন, তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। তুমি এই নীলার খপ্পরে পড়েছ, তো নিজের জীবন তেজপাতা বানিয়ে ছেড়ে দিয়েছ। বেশ কিছুক্ষণ রুমে বসে থেকে আর তারপর রুম থেকে বের হয়ে আসে। এদিকে দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে গেছে। আকাশের আম্মু সবাইকে ডাইনিং টেবিলে খেতে ডাকেন, আর সবাই মিলে ডাইনিং টেবিলে গিয়ে একসঙ্গে রাতের খাবার খেয়ে নেয়। রাতের খাবার খাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। নীলা আর তিশা এক রুমে ঘুমায়, আকাশ আর তার বন্ধুরা অন্য রুমে ঘুমায়, আর অন্যান্য মেহমানরা অন্যান্য রুমে। তাদের বাবা মা তাদের রুমে ঘুমিয়ে পড়ে। কিন্তু অঘটন ঘটে মাঝ রাতের বেলা। এত মানুষের মধ্যে তার কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ সে সব সময় একা একা ঘুমাতে অভ্যস্ত। তাই রুম থেকে বের হয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ায়। গেস্ট রুমে গিয়ে দেখে সেখানেও সবগুলো রুম অনেক অনেক মানুষ ঘুমিয়ে আছে, একটা রুমও ফাঁকা নেই। তাই বাধ্য হয়ে আকাশ ফিরে আসে। তখনই তিশা রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই দেখতে পারে তিশা রুমে সোফায় ঘুমাতে পড়বে। আর সাত পাঁচ চিন্তা না করে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে কিছুক্ষণ পরেই নীলার ঘুম ভেঙে যায়। সে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে আর রুমের লাইট অন করতেই দেখতে পায় আকাশ সোফায় ঘুমিয়ে আছে। এটা দেখিয়ে নীলার মাথায় একটা দুষ্ট বুদ্ধি হেঁটে গেল। সে ওয়াশরুম থেকে এসে সোজা আকাশের বুকের উপরে শুয়ে পড়ল। আকাশ গভীর ঘুমে নিমগ্ন ছিল, তাই সে কিছুই বুঝতে পারেনি। ভোর রাতের দিকে যখনই আকাশ একটু নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু সে নিজের শরীরকে কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিল না। তখনই তার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই সে নিজের বুকের উপর ভারী কিছু একটা অনুভব করে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভূত ভূত বলে চিল্লাতে শুরু করে। তখনই নীলা তার মুখটা চেপে ধরে আর বলতে থাকে, এই কি হলো? কি সমস্যা তোমার? এভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি করছো কেন? আরে আহ আহ আহ, আপনি এখানে কি করছেন? কি করব সেটা দেখতে পাচ্ছ নাকি? কি করব সেটা দেখতে পাচ্ছ না নাকি? তোমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, আমার শান্তি লাগছিল এখানে ঘুমাতে। দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। তুমি সব সময় এমন করো কেন? আপনার কি মাথা খারাপ নাকি? আপনি সব কি বলছেন? আমি একটা ছেলে মানুষ, আর আপনি আমার বড় বোনের বান্ধবী। আপনি আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। এটা যদি কেউ দেখতে পায় তাহলে কি হবে সেটা একবারও চিন্তা করেছেন? কি আর হবে? সবাই মনে মনে ভাববে আমি তোমার বিয়ে করা বউ, তাই তো তোমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। বিয়ে করা বউ ছাড়া অন্য কেউ কি কাউকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে পারে নাকি? আমিও তো সেটাই বলছি, মানুষ কতটা সেন্সলেস হলে এরকম কাজ করতে পারে। যান এক্ষুনি আমার বুকের উপর থেকে। না মন তা না হলে কিন্তু আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। তোমার যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু তাতে বিশ্বাস করো লাভ হবে বলে মনে হয় না আমার। এই বলে নীলা আবারও অনেক শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর এদিকে আকাশ অনেক চেষ্টার পরেও নীলাকে নিজের বুকের উপর থেকে নামাতে পারে না। নীলা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অনেক চেষ্টার পরেও আকাশ যখন তাকে নিজের উপর থেকে নামাতে পারল না, তখন আর কি করবে, ওভাবেই শুয়েছিল। সারাটা রাত আর ঘুমাতে পারেনি। সকালবেলা ঘুম থেকে উঠে তিশা এই দৃশ্য দেখতে পায়। তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এই মুহূর্তে যদি রুমের ভিতর কেউ এসে যায় তাহলে কি হবে, এটা চিন্তা করতে করতে সে আগে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল।
আর তারপর নীলাকে রাখতে লাগলো। এই নীলা, নীলা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব তুই কি করছিস? আরে আপু, দেখ কোন ডাইনিকে তুই বাড়িতে নিয়ে এসেছিস। আমার জীবনটাকে তো একদম বরবাদ করে দেবে। প্লিজ আপু, তুই আমাকে বাঁচা। আরে তোরা দুজন এমন করছিস কেন? আমি আবার কি করলাম? একটু তোর ভাইয়ের বুকের উপর মাথা রেখে ঘুমালাম। আমার খুব শান্তিতে সুন্দর একটা ঘুম হয়েছে। আর তোরা দুজন এমন কেন করছিস? আরে ভাই, তুই কথা পরে বল, আগে ওর বুকের উপর থেকে নেমে আয়। বাড়ির কেউ যদি দেখে ফেলে তারপর কি হবে? এটা তুই একবারও চিন্তা করেছিস? এই বলে নীলা আকাশের বুকের উপর থেকে নামতে না চাইলেও তিশা তাকে জোর করে টেনে নামিয়ে দিল। আর এদিকে আকাশ তার থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে ছুটে পালালো। তখনই নীলা তিশার দিকে তাকিয়ে বলতে লাগলো, দোস্ত, এই কাজটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি। আমি তোর কাছে অন্তত এটা আশা করিনি। তুই পাগল হয়ে গেছিস নাকি? এইসব পাগলের মতো কি কর্মকাণ্ড করছিস তুই? তুই জানিস এগুলো আমার বাড়ির লোক দেখলে কি হবে? দোস্ত প্লিজ বিলিভ মি, সত্যি আমি তোর ভাইকে ভালোবেসে ফেলেছি। তোর ভাইকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তোর ভাই আমার জীবনের প্রথম পুরুষ, যাকে দেখে আমার এতটা ভালো লেগে গেছে, যাকে দেখে আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছি। তিশা আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে নীলার সঙ্গে আর কোনো কথা না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এদিকে নীলাও তার পিছন পিছন ব্যালকনিতে চলে আসে। আর তখনই নীলা তিশাকে কিছু বলতে চাইছিল, তার আগেই তিশার আম্মু সেখানে চলে আসে আর তিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি রে, তুই এখনো রেডি হসনি? আত্মীয় স্বজন সবাই তো কালকেই চলে এসেছে, আর একটু পরে হয়তো ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে চলে আসবে। তখন যদি তোকে এভাবে বসে থাকতে দেখে তাহলে তারা কি ভাববে বলতো? আরে আম্মু, সবেমাত্র সকাল 9টা বাজে, এখনই মেহমান চলে আসার কি আছে? তাদেরকে আর একটু পরে আসতে বলো না। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। সকাল 9টা বাজে, কিছুক্ষণ পর তারা আসবে, তোকে হলুদ দিয়ে যাবে, তারপর আবার ছেলের বাড়িতে হলুদ হবে। তাছাড়া তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে কতটা দূরে সেটা তো তুই খুব ভালো করেই জানিস। তাই আশা করি তোকে নতুন করে বলার কিছুই নেই। তখনই মাঝখান থেকে নীলা আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, শাশুড়ি আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তিশাকে এখনই তৈরি করে দিচ্ছি। আপনাকে এসব ব্যাপার নিয়ে একটুও ভাবতে হবে না। নীলার এই কথাটা বুঝতে পারেনি আকাশের আম্মু, তাই আচ্ছা ঠিক আছে এই কথা বলে তখনই সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশের আম্মু চলে যাওয়ার পরেই তিশা নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, তুই এসব কি শুরু করেছিস? আমি তো এটাই বুঝতে পারছি না। আম্মু নেহাত তোর কথাটা বুঝতে পারিনি, না হলে এখানে কি অঘটন ঘটতো সেটা তুই ভাবতে পেরেছিস? আমি এত কিছু চিন্তা ভাবনা করে কখনোই কোনো কিছু করি না। এটা আর কেউ না জানলেও তুই খুব ভালো করে জানিস, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তাই কি হবে না হবে আই ডোন্ট কেয়ার। এখন তো আমার মনে হচ্ছে আমি খাল কেটে কুমির নিয়ে এসেছি। তোকে এখানে এনে আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। নো মাই ডিয়ার ননদিনী, তুমি কোনো ভুল করনি। তুমি যদি এখানে আমাকে না নিয়ে আসতে, তাহলে তোমার ভাইয়ের মতো একটা হ্যান্ডসাম ছেলেকে আমার চোখে পড়তো না। এ বলেই ঠাস করে তিশার গালে একটা চুমু বসিয়ে দেয় নীলা। আর তারপরে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তিশা বুঝতে পারে সত্যিই হয়তো নীলার মাথায় কোনো সমস্যা হয়েছে, তা না হলে এরকম পাগলামো করার মানে কি? এইসব চিন্তা করতে করতেই তিশা রুমের ভিতর চলে আসে আর আলমারি থেকে শাড়ি বের করে নিজে নিজেই তৈরি হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু একা একা কি আর শাড়ি পরা যায়? এদিকে নীলা কোথায় গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আকাশ নিজের বন্ধুদের সঙ্গে রুমে বসে গল্প করছিল আর একসঙ্গে নাস্তা করছিল। তখনই নীলা সেখানে প্রবেশ করে। তার বন্ধুদের দিকে নীলা বলতে থাকে, ও সুইটহার্ট, এইসব ছাগলগুলোকে কোথা থেকে নিয়ে এসেছো? কথাটা শুনিয়ে আকাশের বন্ধুরা একটু রেগে যায় আর বলতে থাকে, দোস্ত, এসব কি হচ্ছে? আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে এভাবে ডেকে নিয়ে এসে অপমান করার মানেটা কি? আর এই মেয়েটাই বা কে? ওনাকে তো আগে কখনো তোদের বাড়িতে দেখিনি। আমরা তো প্রায় তোদের বাড়িতে আসি। দোস্ত প্লিজ, তোরা এই পাগলের কথা বাদ দে। এই মেয়েটার মাথায় সমস্যা আছে। এটা আপুর বান্ধবীর, আপুর বিয়ের জন্য এখানে এসেছে, আর তারপর এখানে যা শুরু করেছে আমরাই তো অসহ্য হয়ে গেছি। আর তোরা আর বা কি করবি? তখনই নীলা আকাশের পাশে বসে থাকা ছেলেটাকে উঠিয়ে দিয়ে আকাশের পাশে বসে আকাশের কাঁধে হাত রেখে
আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে। উফ মাই ডিয়ার, এভাবে বলো না। আমি তোমার হবু বউ। হবু বউকে ভালোবেসে কথা বলতে হয়। হবু বউ ইজ মাই ফুড। আপনি এখনই আমার রুম থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিলাম। কি করবে তুমি? বললাম তো, যা করব তা আপনি কল্পনাও করতে পারবেন না। চাইলে আদর করতে পারো তুমি আমাকে। আদর করলে আমি কখনোই তোমাকে নিষেধ করব না। বললাম তো, তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার সব কিছু আমার কাছে সৌন্দর্য আর মাধুর্যময়। কি নির্লজ্জ বেহায়া মার্কাম মেয়ে। ভাই, আমি বুঝতে পারছি না তোরা কিভাবে এই মেয়েটাকে তোদের বাড়িতে রেখেছিস। মনে হয় তোদেরও মাথায় সমস্যা হয়ে গেছে। এই মেয়েটার সঙ্গে তাদের মান ইজ্জত বুঝি আর একটু রক্ষা পেল না। আরে ভাই, তোরা এভাবে আমাকে কেন কথা শোনাচ্ছিস? আপুর বান্ধবী হয়, তাই তো আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে। না হলে এমন পাগল ছাগল কে কে ইনভাইট করে বল? এই বলে আকাশ তার বন্ধুদের নিয়ে নাস্তা শেষ না করেই রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর সারাদিন বাড়ির কাজ করলো। এদিকে নীলা তিশার রুমে এসে দেখে তিশা শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই শাড়িটা আর পরে উঠতে পারছে না। তাই তিশাকে নীলা শাড়িটা পরিয়ে দিয়ে সুন্দর করে রেডি করে দেয়। আর তারপরেই তিশাকে নিয়ে গায়ে হলুদ স্টেজে আসতে শুরু করে। তখন তিশা বলতে থাকে, কি রে, কি ব্যাপার? তুই আমাকে রেডি করিয়ে দিলি, নিজে রেডি হলি না কেন? আমি কার জন্য সাজবো? তোর ভাই তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আর এদিকে তুইও আমাকে একটু সহযোগিতা করছিস না। দেখ ভাই, আমি তোর বন্ধু হিসেবে তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই সব পাগলামো বন্ধ কর। এইসব পাগলামো পাগলদের মানায়, তোর মতো সুস্থ মানুষকে নয়। তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, এইসব পাগলামো করার কোনো মানেই হয় না। দোস্ত, তুই অন্তত আমাকে ভুল বুঝিস না। তুই অন্তত আমাকে একটু ঠিকঠাক করে বোঝ। আমি সত্যি বলছি, তোর ভাইকে আমি ভালোবেসে ফেলেছি। তোর ভাইকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তোর ভাইকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। প্লিজ তুই তোর ভাইকে একটু বুঝিয়ে বল না। তিশা নীলাকে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। এদিকে আস্তার বিয়ে, অন্যদিকে নীলা এসব পাগলামো শুরু করে দিয়েছে। এখন সে কোন দিকে যাবে, কাকে কি বলবে আর কাকে কি দিয়ে বুঝাবে। তারপরও আজকের অনুষ্ঠানটা যাতে নষ্ট না হয়, তাই তিশা নীলাকে বলতে লাগলো, দোস্ত, আজ আমার বিয়ে, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড। আজ অন্তত এমন কিছু করিস না যাতে আমি মনে কষ্ট পাবো। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি ভাইয়ের সঙ্গে তোর ব্যাপারে কথা বলবো। সে যদি রাজি হয় তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস আমি ফ্যামিলির বড় সন্তান। আমাকে আমার মা বাবা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি রেডি হচ্ছি। এই বলে নীলা তার লাগেজ থেকে লেহেঙ্গা বের করে রেডি হয়ে নিল। আর তারপরেই তিশার সঙ্গে গায়ে হলুদের স্টেজে চলে আসলো। এভাবেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়। আর তারপরের দিন বিয়ে। বিয়ের দিন সকাল থেকে আকাশের কোনো দেখা পায়নি নীলা। অনেকবার আকাশকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে অবশেষে নীলা তিশার রুমে বসে বসে কান্না করতে থাকে। আর এই বিষয়টা খেয়াল করে তখনই সে নীলার পাশে গিয়ে বসে, নীলার কাঁধে হাত রেখে বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকের দিনে আমার কান্না করার কথা, আর তুই কান্না করছিস। কিন্তু তুই কেন কান্না করছিস? আমি চলে যাব তাই তোর মন খারাপ হচ্ছে নাকি? আরে দুর্বাল, তুই চলে যাবি তাতে আমার মন খারাপ হবে কেন? তুই তো তোর জামাইয়ের সঙ্গে রোম্যান্স করবি। আর এদিকে আমি আমার জামাইকে আজকে সারাদিন খুঁজেই পাচ্ছি না, তার সঙ্গে একটু কথা বলার জন্য। এজন্যই আমার খুব বেশি মন খারাপ। বল না রে, আমার জামাইটা কই গেছে? নীলার এই কথা শুনে তিশা একদম বোবা বনে গেল। সে তো মনে মনে ভেবেছিল বান্ধবী হয়তো তাকে খুব বেশি মিস করবে, তার জন্যই এমন করছে। কিন্তু বান্ধবীর কাছ থেকে উত্তর পেল তার ঠিক উল্টোটা। তিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, সত্যি, আমি হয়তো পৃথিবীর সবচাইতে অভাগা বান্ধবী, যার বান্ধবীর বিয়ের দিন তার বান্ধবীর জন্য কান্না না করে বান্ধবীর ভাইয়ের জন্য কান্না করে। এই বলে তিশা রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে নীলা তখনও সেখানে বসে বসে কান্না করে চলেছে। তখনই তার হঠাৎ মনে পড়লো তিশার ফোন থেকে আকাশকে একটা কল দিলেই তো জানা যাবে সে কোথায় আছে। যেমন চিন্তা তেমনই কাজ। আকাশের নাম্বারে তিশার ফোন থেকে ফোন দিলেও দুইবার রিং হওয়ার পরে আকাশ ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, কি হয়েছে? তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? নীলা তখন আকাশকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলো, কই তুই কোথায় আছিস? এই তো বাগানে একটু কাজ করছিলাম। কেন, তোর কিছু লাগবে নাকি? লাগলে বল, আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ততক্ষণে নীলা ফোনটা কেটে দিল।
আর রুম থেকে বের হয়ে বাড়ির পিছনের বাগানে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আকাশ তার বন্ধুদের নিয়ে কিছু একটা করছে। তখনই আকাশের কাছে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, আমি সে কখন থেকে তোমাকে খুঁজছি, আর তুমি এখানে এসে বসে আছো? আরে আপনি আপনি এখানে কি করছেন? আর আপনি জানলেন কি করে আমি এখানে আছি? তুমি তো বড় ভুলো মনের মানুষ। একটু আগে কি হয়েছে এটা এখনই ভুলে গেছো? আমি তোমাকে ফোন করেছিলাম তুমি কোথায় আছো সেটা জানার জন্য। আমার মন তোমাকে খুঁজতেছিল, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই তো বাধ্য হয়ে একটু ছলনার আশ্রয় নিতে হলো। আকাশের বন্ধুরা সবাই নীলার এমন কথা শুনে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছিল আর বলতে লাগলো, দোস্ত, আমরা মনে হয় একটু ভুল করে ফেলেছি, কারণ তোর জন্য সিনিয়র গার্লফ্রেন্ড জুটে আর আমাদের জন্য একটা জুনিয়র গার্লফ্রেন্ডও জোটে না। দেখ ভাই, একদম মজা করিস না, এটা মজা করার বিষয় না। আমি এই ফাজিল মেয়েটাকে কত করে বলছি এসব ফাইজলামো বন্ধ করতে, কিন্তু এই ফাজিল মেয়েটা আমার কোনো কথাই শুনছে না। এই নিয়ে কম হলেও আমার থেকে 3 বছরের বড় হবে, কারণ আপুর ক্লাসমেট আপু আমার যেতে 3 বছরের বড়, তার সঙ্গে কি আমার যায়? দেখো, কার সঙ্গে কাকে যাই আর কার সঙ্গে কাকে মানাই সেই সব কিছু চিন্তা করার মতো সময় ইচ্ছা কোনোটাই আমার নেই। তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, সেটা আজ না হোক কাল। আকাশ তখন কিছুটা রেগে গিয়ে নীলাকে ধমক দিয়ে বলতে থাকে, আপনার ফালতু কথা বন্ধ হলে দয়া করে এখান থেকে যেতে পারেন। এখানে আমি আর আমার বন্ধুরা কাজ করছি, এখানে কোনো কাজ করছি না যে আপনি এসে অকাজের মধ্যে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন। তুমি চাইলে আমি আমার ডান হাতে দিতে পারি, তাতেও আমার কোনো আপত্তি নেই। তোমাকে না দেখলে আমার বড্ড মন খারাপ লাগে। নীলা এসব কথা শুনে আকাশের ইচ্ছা হচ্ছিল যেন নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। নীলা আর এসব কথা সে আর নিতে পারছিল না। সে অনেকটা রেগে গিয়ে নীলাকে বলতে থাকে, আপনি এখান থেকে যাবেন, তা না হলে কিন্তু আমি নিজের মাথা নিজেই কুড়োল দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে ফেলবো বলে দিলাম। আমার কিন্তু আপনার এসব ফাইজলামো মার্কার কথাবার্তা আর ভালো লাগছে না। এমনিতেই আজ আমার বোনের বিয়ে হয়ে যাবে, যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে, এটাই সহ্য করতে পারছি না। আর এখানে আপনি ফাইজলামো মার্কার কথাবার্তা শুরু করে দিয়েছেন। নীলা তখন বুঝতে পারে আসলেই তো একটা বোন সংসার ছেড়ে চলে যাওয়া একটা ছোট ভাইয়ের জন্য এটা খুবই বেদনাজনক। তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই তিশার বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। এর পরের দিন নীলা নিজের বাড়িতে চলে আসে। সে নিজের ইচ্ছে আসতে চায়নি। তার বাবা ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠায় নীলাকে নিয়ে আসার জন্য। তাদের ফ্যামিলির একমাত্র সন্তান বাবা মায়ের ভালো লাগছিল না সন্তানকে এতদিন ধরে রাখতে। আর এদিকে নীলার মনে চাইছিল না বাড়িতে চলে আসতে। তাই তো সে বাড়িতে আসা মাত্রই ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। বান্ধবীর বাড়ি গেলাম বান্ধবীর বিয়ের দাওয়াতে, আর সেখানেও তোমরা আমাকে শান্তিতে থাকতে দিলে না। মা, তুই এভাবে কেন বলছিস? তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া আমরা থাকতে পারি নাকি? তোর জন্য মনটা ভীষণ কাঁদছিল, তাই ড্রাইভারকে পাঠালাম তোকে নিয়ে আসার জন্য। তাছাড়া বিয়ে তো শেষ হয়ে গেছে, এখানে সেখানে থেকে লাভ কি? আমি তোমাদেরকে লাভ লসের হিসাব বোঝাতে পারবো না, কিন্তু আমি লাভ ছাড়া সেখানে পড়ে থাকিনি। যাই হোক, বাদ দাও। আব্বু, তোমাকে আমি একটা কথা বলতে চাই। নীলার বাবা তখন নীলার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন। এটা দেখে নীলা কিছুটা রেগে যায় আর বলতে থাকে। তখনই রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আস্তে আস্তে নীলার আম্মু একই কথা বলতে থাকে। কি ব্যাপার আব্বু, আমি তোমাকে কিছু বললাম, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে আছো কেন? তোমার কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না নাকি? এভাবে কেন কথা বলছিস বলতো? তুই এই কয়দিনে দেখছি অনেক বেশি বদলে গিয়েছিস। তোর কি হয়েছে হঠাৎ করে বলতো শুনি। হ্যাঁ নীলা, তোমার বাবা একদম ঠিক কথাই বলেছে। তুমি এই কয়দিনে একদম বদলে গেছো। তুমি তো কখনই এরকম ছিলে না। তুমি আমাদের ছাড়া একটা দিনও থাকতে চাইতে না। আমাদের একটু অসুবিধা হয়েছিল, সেই জন্যই তোমাকে তোমার বান্ধবীর বিয়েতে একা একা পাঠালাম। আর ওখান থেকে এসে তুমি এতটাই বদলে গেলে। আব্বু শোনা, আব্বু শোনো, মানুষ পরিবর্তনশীল। সে কখন কিভাবে বদলে যায় এটা কখনোই বলা যায় না। আমি যে সারা জীবন একই রকম থেকে যাব এটা কোথায় লেখা আছে? বান্ধবীর বিয়েতে গেছি, বদলে আসতেই পারি, এতে অবাক হওয়ার কিছু নেই। সেটা ঠিক আছে, আমি সেটা কখনোই নিষেধ করছি না,
কিন্তু তাই বলে তুমি এইভাবে কেন তোমার বাবার সঙ্গে কথা বলছো? তোমার বাবা তো তোমাকে সেরকম কোনো কিছুই বলেনি, তাহলে এভাবে রিয়েক্ট করার কি আছে? আম্মু, আমি আব্বুকে কিছু একটা বলতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আমার সঙ্গে কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছেন। কেন? আমি তো ওনার সন্তান, আমার কথা ওনার শোনার কর্তব্য। আমি চুপচাপ বসে আছি তার মানে এই নয় যে আমি তোমার কথা শুনতে আগ্রহী নয়, কিন্তু তুমি যে এরকম আচরণ করছো সেটা তো আগে আমাকে জানতে হবে। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করছো, এটা কেন? আই এম সো সরি আব্বু, আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি সত্যিই তোমাকে কিছু বলতে চাই। প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো, আমি তোমার কথা শুননি। তখনই নীলা তার বাবার অনুমতি পেয়ে তার বাবাকে সবকিছু খুলে বলে। আর সবকিছু শুনে তার বাবা তো অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে যায়। তার মেয়ে তাকে কখনো এমন কিছু বলবে এটা সে কখনো কল্পনাও করেনি। হ্যাঁ, তিনি এটা মেনে নিতেন যদি নীলা তার চেয়ে বয়সে বড় কিংবা তার যোগ্য কোনো ছেলেকে পছন্দ করত, তাহলে তিনি কখনো না করতেন না। কিন্তু নিজের চাইতে বয়সে ছোট, তাও আবার বান্ধবীর আপন ছোট ভাইকে এই ব্যাপারটা তিনি মেনে নিতে পারলেন না। তাই তিনি নীলাকে বলতে লাগলেন, নীলা, আমার মনে হয় তোমার মাথায় সত্যি সমস্যা হয়েছে। তুমি হয়তো জানোই না যে তুমি আমাকে কি বলতেছো। যদি তুমি জানতে তুমি আমাকে কি বলছো তাহলে অন্তত 10 বার চিন্তা করে আর তারপর বলতে। আব্বু, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। আমি একজনকে ভালোবাসি, আর ভালোবাসা কখনো অপরাধ হতে পারে না। ভালোবাসা বয়স, সময়, জাত, কাল, পাত্র ভেদে হতে পারে না। ভালোবাসা হলো দুটি মনের মিলন। একজন মানুষকে আরেকজনের ভালো লাগতেই পারে, একজন মানুষের আরেকজনকে ভালোবাসতেই পারে। আর ভালোবাসা জীবনে কখন আসে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তোমার মাথায় সমস্যা হয়েছে, তোমাকে মেন্টালি ট্রিটমেন্ট করাতে হবে। তুমি এখন নিচের রুমে যাও, বিশ্রাম করো। আমি কালকেই এক বন্ধুর সাইকোলজিস্ট আছে, তার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। মায়ের এমন কথায় প্রচন্ড পরিমাণ রেগে যায় নীলা, আর তখনই চিৎকার দিয়ে বলতে থাকে, তোমরা কেন সবাই মনে মনে এটা ভাবছো যে আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হয়ে যাইনি, আমি সম্পূর্ণ ঠিক আছি। আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে, আমার মাথায় কোনো কিছুই হয়নি। যা বলছি সত্যি বলছি। আকাশকে আমার ভালো লেগেছে, আকাশকে আমি বিয়ে করতে চাই। আর যদি আকাশকে বিয়ে করতে না পারি তাহলে আমি আমার এই জীবন রাখবো না। নীলার এরকম ভয়ঙ্কর রূপ তার মা বাবা কোনোদিনও দেখেনি। তাই তার মা বাবা কিছুটা ভয় পেয়ে গেল। তাই তারা নীলাকে শান্ত করার জন্য বলতে লাগলো, প্লিজ মামুনি, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, এভাবে উত্তেজিত হয়ে না। আমি বিষয়টা ভেবে দেখব। নীলা তখন আবারও চিৎকার দিয়ে তার বাবাকে বলতে থাকে, কি ভেবে দেখবে? আর কি ভেবে দেখবে? আমি ওইসব কিছু জানি না, জানতে চাইও না। আমার জানার কোনো প্রয়োজন নেই। তোমাকে যেটা বলেছি সেটাই করবে। আমি আকাশকে বিয়ে করব এবং আমার আকাশকেই লাগবে। তারপর আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি আমাকে আকাশের সঙ্গে বিয়ে করিয়ে না দিতে পারো তাহলে তোমরা আমাকে সারা জীবনের মতো হারাবে। এ বলে কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীলা সেখান থেকে সোজা রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। আর তখনই রুমের দরজাটা বন্ধ করে দিল। এদিকে নীলার মা বাবা দুজনেই মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। মেয়ের হঠাৎ কি করে এমন কি হলো সেটাই তারা বুঝতে পারছেন না। তাই তারা মনে মনে ঠিক করলো তিশার সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। আসলে বিষয়টা কি হয়েছে সেটা তিশাই খুব ভালোভাবে বলতে পারবে। যেমন চিন্তা তেমনই কাজ। পরের দিন দুপুরবেলা নীলার আম্মু তিশার নাম্বারে ফোন দেয়। 2 বার রিং হতেই তিশা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আন্টি, কী অবস্থা, কেমন আছেন? আর নীলার কি খবর? নীলা কেমন আছে? এই তো মা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? আন্টি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমাদের বাড়িতে যাব, নীলাকে বলবেন বিকেলে চলে আসতে। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলবো। তুমি কি রুমে একা আছো? তোমার সঙ্গে একটু কথা ছিল, আমি নীলার ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ আন্টি, আমি রুমে একাই আছি। কি বলবেন বলুন, আমি শুনছি। নীলার কি এখনও মাথায় সেই ভূত রয়ে গেছে নাকি? কথাটা শুনে নীলার আম্মু বুঝতে পারেন তিশা এই ব্যাপারে কিছু হয়তো জানে না। তাই তিনি বলতে থাকেন,
তার মানে তুমিও এই ব্যাপারে জানো। এখন বলো আমি কি করতে পারি। আমি আপনাকে কি বলবো, আমি তো নিজেই সেটা ভেবে পাচ্ছি না। তাছাড়া আমি তো আরও ভেবেছিলাম আমি এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। নীলার আম্মু তখন খুব ভালোভাবেই বুঝতে পারেন তিশা নীলাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে নীলাকে বোঝাতে পারেনি। তাই তিনি তিশাকে বলতে থাকেন, মা, এখন তুমি আমাকে বলে দাও আমি এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে আমি আমার মেয়েটাকে একটু বোঝাতে পারি, কিভাবে আমি আমার মেয়েটার মাথায় একটু হলেও সুবুদ্ধি এনে দিতে পারি। আমি নিজেই তো কোনো কিছু ভেবে পাচ্ছি না। যেখানে কিনা ভার্সিটিতে এত এত ছেলে থাকতে সে কোনো ছেলের উপর ক্রাশ খেলো না, এখন কিনা আমার ছোট ভাই যে কিনা তার থেকে বয়সে এতটাই ছোট, তার উপর সে ক্রাশ খেয়ে বসে আছে। দেখ তিশা, এখন তুমি একমাত্র ভরসা, যা করার তোমাকেই করতে হবে। আমি অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না, কারণ তুমি একমাত্র মানুষের যে কিনা নীলার সঙ্গে একটু খোলাখুলিভাবে কথা বলতে পারো। তোমাদের বাড়ি থেকে আসার পর থেকে আমাদের কারো সঙ্গে সেভাবে কোনো কথা বলছেও না, কেমন যেন হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে মেয়েটার। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি তো আজ আমাদের বাড়িতে যাব। তারপর না হয় আমি নীলার সঙ্গে কথা বলবো। তারপর দেখি আমি কি করতে পারি। তবে আমার মনে হচ্ছে না নীলা যেভাবে বিগড়ে গিয়েছে তাতে তার সঙ্গে কথা বলেও সেরকম কোনো লাভ হবে। এই বলে তিশা ফোনটা রেখে দেয় আর এদিকে বাবার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। কিছুক্ষণ বাদে সে তার হাজবেন্ডকে নিয়ে তার বাবার বাড়িতে চলে আসে। তারপরেই সে নীলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। বাইরে একটা রেস্টুরেন্টে নীলার সঙ্গে দেখা করে আর নীলাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু নীলা তো তার কোনো কথাই শোনে না। তার কথা একটাই, তার আকাশকেই লাগবে, আকাশকে ছাড়া সে আর কোনো কিছুই চায় না। আকাশকে যদি সে না পায় তাহলে সে তার এই জীবন রাখবে না, প্রয়োজন হলে আত্মহত্যা করবে। তিশা ভেবে পায় না কি করলে সে নীলাকে বাসায় পাঠিয়ে দেয়। আর বাসায় এসে সঙ্গে সঙ্গে সে নীলার আম্মুকে কল করে আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে নীলার আম্মু বলতে থাকে, হায় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি সত্যিই বুঝতে পারছি না আমার মেয়েটার মাথায় কি এমন ভূত ঢুকেছে যার কারণে সে এরকম করছে। কেন তাকে কোনো কথা বলেও বোঝাতে পারছি না, কেন সে কারোর কোনো কথা শুনছে না। এখন কি হবে? এইটুকুন একটা ছেলের কাছে যদি মেয়েকে বিয়ে দিই তাহলে তো এলাকায় মুখ দেখাতে পারবো না। তার চাইতেও বড় কথা, আকাশ আর আমার ফ্যামিলি তো কখনোই বিয়ে মেনে নেবে না। সে যদি আকাশের সমবয়সী কিংবা আকাশের চাইতে একটু ছোট হতো তাহলে ফ্যামিলিকে মানানো যেত। তাছাড়া সব চাইতে বড় কথা হলো আকাশ একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে। এখনই তো তাড়াতাড়ি প্রেম করার বয়স, মনে প্রেমের লাড্ডু ফুটেছে। সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি করে মেয়েকে সামলাবো, কি করে সংসার সামলাবো? এই বলতে বলতে তিনি ফোনটা কেটে দিলেন। তারপর দেখতে দেখতে 3 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে নীলা একবারের জন্য রুম থেকে বের হয়নি। তার মা বাবা অনেকবার তার সঙ্গে এই বলতে বলতে তিনি ফোনটা কেটে দিলেন। তারপর দেখতে দেখতে 3 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে নীলা একবারের জন্যও রুম থেকে বের হয়নি। তার মা বাবা অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে একবারের জন্যও রুমের দরজাটা খুলে কারোর সঙ্গে কোনো কথাই বলেনি। খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা। তার মা বাবাকে অনেক রিকোয়েস্ট করে খাওয়া দাওয়া করার জন্য তারা আকাশ এবং তার ফ্যামিলির সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু নীলা সবাইকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত নীলার ফ্যামিলি আকাশের ফ্যামিলি এবং আকাশের সঙ্গে কথা না বলবে, যতক্ষণ পর্যন্ত আকাশ তাকে বিয়ে করতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত সে এক গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করবে না। নীলার মা বাবা একদম নিরুপায় হয়ে পড়ে। তারা চোখের সামনে সর্ষে ফুল দেখতে পান, কিভাবে মেয়েকে পেরাবেন সেটাই ভেবে পান না। একমাত্র মেয়ে বলে কথা, মেয়ের জীবনটা এভাবে তারা নষ্ট করে দিতে পারেন না। তাই তারা দুজনে মিলে চিন্তা করতে থাকেন যেভাবেই হোক মেয়েকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে আর মেয়েকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু কিভাবে কি হবে। কি গো, কোনো কথা বলছো না কেন? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না কিভাবে কি করবো। মেয়েটা নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, এসব কিছু সহ্য করতে পারছি না। তুমি আমাকে কেন বলছো? আমারও তো সেই একই অবস্থা। তোমারও যেমন একমাত্র সন্তান, আমারও তেমনি একমাত্র সন্তান। তুমি যদি কিছু ভেবে না পাও তাহলে আমি কি করে কিছু ভেবে পারতে পারি সেটাই আমাকে বলো।
এভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না, আমাদেরকেও কিছু করতে হবে। কি করব এখন সেটাই বলো। আর কি করার বাকি আছে? পিশাদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আকাশ এবং তার ফ্যামিলি কোনোভাবে এই সব কিছু মেনে নেবে না। আকাশ একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে। যদি আকাশ এবং তার ফ্যামিলি এই ব্যাপারটা মেনে নিত, তাহলে না হয় আমরা তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারতাম। কিন্তু যেখানে তারা এসব কিছু মেনেই নেবে না, সেখানে কথা বলতে চাওয়া মানে তো নিজেদেরকে অসম্মানিত করা। ড্রয়িং রুমের সোফায় বসে বসে কান্না করতে থাকে। একমাত্র মেয়ের কষ্ট এভাবে সহ্য করতে পারছেন না। আবার যদি মেয়েকে তার শখের মানুষকে এনে না দেন, তাহলে তো মেয়ে বলেই বসে আছে যে সে আত্মহত্যা করবে। একমাত্র মেয়ে যদি মা বাবাকে ছেড়ে চলে যায়, তাহলে মা বাবার মনের অবস্থা কেমন হবে, সেটাই তারা ভাবতে পারছেন না। তাছাড়া তাদের বয়স হয়ে এসেছে, এখন তাদের দেখাশোনাই বা কে করবে। তখনই নীলার বাবা বলতে থাকেন, দেখো, আমাদেরকে এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। যা করার আমাদেরকে করতে হবে। আমরা আমাদের চোখের সামনে নিজের মেয়েকে এভাবে শেষ করতে দিতে পারি না। আমরা আকাশের ফ্যামিলির সঙ্গে কথা বলবো, প্রয়োজন হলে তাদেরকে রিকোয়েস্ট করব। কি বলছো তুমি? আমরা মেয়ের মা বাবা। আমাদের তো একটা ছেলের ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াটাই কতটা লজ্জাজনক, আর সেখানে আমরা রিকোয়েস্ট করব? দেখো, মান সম্মানের কথা চিন্তা করলে এখন আমাদের চলবে না। আমাদের মেয়েকে আগে বাঁচাতে হবে, তারপর অন্য কিছু চিন্তা করতে হবে। আমাদের কাছে আমাদের মেয়ে সবার আগে, তারপর হচ্ছে পৃথিবীর বাকি সব কিছু। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই চলো। তবে যদি তারা রাজি না হয়, তাহলে কি হবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এই বলে নীলার আব্বু আম্মু দুজনে রেডি হয়ে আকাশদের বাড়িতে চলে আসেন। আকাশের মা বাবা দুজনে সেদিন বাড়িতে ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই তিশা এসে দরজা খুলে দেয়। তিশা নীলার মা বাবাকে দেখা মাত্রই সালাম দেয় এবং কুশল বিনিময় করে। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি, কিন্তু নীলা ভালো নেই। আন্টি, ভিতরে এসে বসুন, তারপর আমরা কথা বলি। এই বলে তিশা নীলার মা বাবা দুজনকেই ড্রয়িং রুমে এনে বসতে দিল। আর তারপরে বলতে থাকে, দেখুন আন্টি, কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। তার সঙ্গে আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, অনেকবার নীলাকে ফোন করেছি, কিন্তু সে আমার ফোনটা তুলছে না। অনেকবার মেসেজ করেছি, কিন্তু কোনো মেসেজের রিপ্লাইও করছে না। দেখো মা, আমার মেয়েটা এক কথার মানে, সে তখন যেটা বলে তখন সেটাই করে। তারপর আর পৃথিবীর কারো কোনো কথাই শোনা। এটা তো তুমি অন্তত জানো, কারণ তুমি তার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ আঙ্কেল, এটা তো আমি খুব ভালো করেই জানি। নীলা মুখ দিয়ে যখন যেটা বলে তখন সেটাই করে। তাছাড়া আপনারা তো তাকে এভাবেই বড় করেছেন, তাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি। হ্যাঁ মা, এখন তো সেটাই বুঝতে পারছি যে আমরা মেয়েকে সব কিছু তার মুখের উপরে এনে দিয়ে এটাই জীবনে সবচাইতে বড় ভুল করে ফেলেছি। যদি মেয়েকে অভাব জিনিসটা বোঝাতাম, তাহলে হয়তো আর সে এমন কিছু বায়না করতো না যেটা আমরা তাকে এনে দিতে পারবো না। তিশা, এসব কথা বাদ দাও। আমরা তোমার আব্বু আম্মু আর আকাশের সঙ্গে কথা বলতে এসেছি। তিশা ভেবে পায় না নিজের ছোট ভাই আর আব্বু আম্মুকে কিভাবে এই কথাটা বলবে, কিন্তু না বলে কোনো উপায় নেই। তাই সে আকাশের আব্বু আম্মুকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে উপরে চলে গেল। তারপর আব্বু আম্মুকে গিয়ে বলল নীলার আব্বু আম্মুর ব্যাপারে। কিছুক্ষণের মধ্যেই তিশার আব্বু আম্মু ড্রয়িং রুমে চলে আসেন। তারা ড্রয়িং রুমে বসে গল্প গুজব করেন। এদিকে তাদের জন্য চা নাস্তা নিয়ে এসেছে। চা নাস্তা খেতে খেতে একেবারে কথার প্রসঙ্গে নীলার আব্বু আকাশের আব্বুকে সবকিছু খুলে বলেন। নীলার আব্বুর কথা শুনে আকাশের আব্বু স্তব্ধ হয়ে বসে থাকেন। তিনি কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। একে তো তাদের পারিবারিক সম্পর্ক অনেক দিনের। নীলার আব্বু আর আকাশের আব্বু অনেক আগে থেকেই পরিচিত, যদিও তাদের পারিবারিকভাবে সেভাবে আসা যাওয়া ছিল না। তিনি একদম চুপ হয়ে বসে থাকেন, কোনো কথাই বললেন না। তখনই নীলার আব্বু ওনার হাত দুটো ধরে ফেলেন আর বলতে থাকেন, দেখুন ভাইজান, আমি আপনার হাত দুটো ধরে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আমার মেয়েটার জীবন মরণের কথা। জানি আমি ভুল করেছি, মেয়েকে সব কিছু পায়ে দিয়ে
আমার মেয়েকে অভাব জিনিসটা বোঝানো উচিত ছিল, কিন্তু এখন কি করব বলেন? একমাত্র মেয়ে বলে কথা, তার এসব কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আপনি কিছু একটা করুন। আমি কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। দাঁড়ান, আমি আকাশকে ডেকে নিয়ে আসি। ও কি বলে সেটা আগে শুনি। ও যদি বিয়ে করতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। এই বলে তিনি তিশাকে পাঠিয়ে দেন আকাশকে ডেকে নিয়ে আসার জন্য। তিশা রুমে গিয়ে তাকে আকাশ বিছানার উপর শুয়ে শুয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইলে কথা বলছে। তখনই তিশা দরজায় নক করে আর বলতে থাকে, আকাশ, কি করছিস? তোকে আব্বু ডাকছে। আকাশ একটুও বুঝতে পারেনি তার আব্বু কেন তাকে ডাকছে, তাই সে তিশাকে বলতে থাকে, এই সময়ে আবার আব্বু আমাকে কেন ডাকছে সেটাই তো বুঝতে পারছি না। তাই তো, এই তো কিছুক্ষণ আগে আব্বুর কাছ থেকে আসলাম, তখন তো কিছু বললো না, তাহলে এখন আবার কি দরকার পড়লো? তিশা তখন সেখানে কোনো কিছু বলল না, কারণ সে খুব ভালো করেই জানে এখন আকাশকে সবকিছু বলে দিলে আকাশ আর ড্রয়িং রুমে যাবে না। তাই সে আকাশকে বলতে লাগলো, সেটা তো আমি বলতে পারবো না। তোকে নিচে যেতে বললো। আব্বু তোর জন্য ওয়েট করছে। তুই এখনই আমার সঙ্গে চল। এই বলে তিশা আকাশকে নিয়ে নিচে চলে আসে। মা বাবার সঙ্গে আরো দুজন বসে আছে যাদেরকে সে চিনে না। আসলে আকাশের কখনো দেখাই হয়নি নীলার মা বাবার সঙ্গে, তাহলে চিনবে কি করে? আকাশের বাবা তখন আকাশকে বসতে বলে ওনার পাশে, আর তারপর বলতে থাকেন। আকাশের বাবা যখন আকাশকে সবকিছু খুলে বলেন, আর এই কথা শুনে আকাশ লাফ দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ায়, আর তারপর বলতে থাকে, দেখো, তোমাকে এখানে ডেকে নিয়ে আসার পিছনে একটা কারণ আছে, তুমি নিশ্চয়ই সেটা জানো। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি কারণ আছে একটু খুলে বলো, আমি শুনছি। তোমাদের সবারই দেখছি ওই মেয়েটার মতো মাথা খারাপ হয়ে গেছে। কি সব ফালতু কথাবার্তা বলছো, সেটা কি আদৌ তোমরা জানো? আমি এই মেয়েটাকে কোনো দিনও বিয়ে করব না, আর কোনোভাবেও না। আর কেনই বা এই মেয়েটাকে আমি বিয়ে করতে যাব? কি আছে এমন ওই মেয়েটার মধ্যে যেটা অন্য কোনো মেয়ের মধ্যে নেই? সে আমার থেকে বয়সে বড়, তাছাড়া সে আমার বড় বোনের বান্ধবী। তাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, তাকে আমি আমার নিজের বড় বোনের মতোই মনে করি। তখনই নীলার বাবা সেখান থেকে উঠে এসে আকাশের হাত দুটো ধরে বলতে থাকে, বাবা, আমি তোমার হাত দুটো ধরে তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়ে তোমাকে ছাড়া বাঁচবে না। সে আজ 3 দিন ধরে রুমের ভিতর দরজা বন্ধ করে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, রুমের দরজা খুলছে না, খাবার খাইছে না। প্লিজ তোমাকে আমার রিকোয়েস্ট করে বলছে, তুমি আমাদের মেয়েকে বাঁচাও। তখনই আকাশের বাবাও আকাশকে অনেক অনুনয় বিনয় করে বলতে থাকেন আকাশ যেন নীলাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আকাশ বুঝতেই পারছে না সবাই কেন তাকে এভাবে নীলাকে বিয়ে করার জন্য এত রিকোয়েস্ট করছে, যেখানে মেয়েটা তার চাইতে বয়সে বড়, তার উপর আবার তার বড় বোনের বান্ধবী। মুহূর্তের মধ্যে ফ্যামিলির সবাই আকাশকে অনুরোধ করতে শুরু করে দেন। তারা সবাই নীলার ভাড়া করা লোকজন, এভাবেই সবাই কান্নাকাটি করে আকাশকে অনুরোধ করতে থাকে, কিন্তু আকাশ কোনোভাবেই নীলাকে বিয়ে করতে রাজি হয় না। এক পর্যায়ে তো আকাশের আব্বু আকাশকে বলেই ফেলে, দেখো, আমরা এতগুলো মানুষ তোমাকে রিজেক্ট করছি বলে কি তুমি নিজেকে খুব বড় কিছু মনে করছো? তুমি যদি এরকমটাই কিছু মনে করে থাকো তাহলে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি নীলাকে বিয়ে করবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার সামনে একজন বাবা তার সন্তানকে হারাবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না, কারণ আমিও একজন বাবা। বাবা, তুমি এসব কি কথা বলছো? আমি কিভাবে এই মেয়েটাকে বিয়ে করতে পারি? তুমি প্লিজ একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আর তারপর সিদ্ধান্ত নাও। আমি কোনো কথা শুনতে চাই না, আমার সিদ্ধান্ত আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি যদি নীলাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, আর এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমার সমস্ত সম্পত্তি আমি তিশার নামে লিখে দেব, তুমি কিন্তু আমার সম্পত্তির কানাকড়িও পাবে না। তোমাদের দেখছি সবার মাথা খারাপ হয়ে গেছে। এই মেয়েটাকে তোমাদের কি জাদু করেছে নাকি, যে সবাই এরকম মেয়েটার হয়ে কথা বলছো? তোমার যদি এমনটা মনে হয়ে থাকে নীলা আমাদেরকে জাদু করেছে, তাহলে তাই তাদের, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার কথা আমি পরিষ্কারভাবে তোমাকে জানিয়ে দিয়েছি, তোমার নীলাকে বিয়ে করতে হবে, এবং আগামী 2 দিনের মধ্যে তুমি নিজেকে প্রিপারেশন করো, আর আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি। এই বলে তিনি নীলার বাবাকে আশ্বস্ত করে বাড়িতে পাঠিয়ে দিলেন। এদিকে নীলার বাবা বাড়িতে সেই নীলাকে এই খবরটা দেন। নীলা এই খবরটা শুনে অনেক বেশি খুশি হয়, তার আনন্দ যেন ধরে না।
তারপর 2 দিন পরেই তার আকাশের সঙ্গে বিয়েটা হয়ে গেল। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে নীলা দেখতে পেল আকাশ এখনো চোখ মেলাই রয়েছে। তাই নীলা আকাশকে বলতে লাগলো, আরে এত বেলা হয়ে গেল, তুমি এখন আমাকে ডেকে দাওনি কেন? গরুর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছেন, তাহলে আমি আপনাকে ডাকতে যাব কেন? আপনি তো আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছেন। আপনাকে এত করে বললাম আমার বুকের উপর থেকে নেমে ঘুমান, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আরে জামাই, এভাবে কেন কথা বলছো? তোমার বুকে ঘুমানোর জন্যই তো তোমাকে বিয়ে করেছি। তাহলে তোমাকে রেখে একা একা কেন ঘুমাবো সেটা বলো আমাকে। যাই হোক, বাদ দাও সেসব কথা। এখন চলো ফ্রেশ হয়ে আসি। আজ তো আবার আমাদের বউ ভাতের অনুষ্ঠান হবে। কিছুক্ষণ পরেই আবার লোকজন আসা শুরু করে দিবে। এই বলে নীলা আলমারি থেকে নিজের শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে। এটা দেখে নীলা কিছুটা রেগে গেল আর ড্রেসিং টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা আকাশের মুখের উপরে ঢেলে দিল। আকাশ দরবর করে উঠে বসলো আর নীলাকে বলতে লাগলো, এটা কোন ধরনের ফাইজলামো? আপনি এটা কেন করলেন আমার সাথে? তোমাকে আমি সেই কখন থেকে বলেছি ফ্রেশ হয়ে আসার জন্য, কিন্তু তুমি এখনও শুয়ে আছো। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছি। এখানে আপনার তো কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নেই। আপনি চুপচাপ এখান থেকে চলে যান। আমাকে আর বিরক্ত করবেন না। আপনার বিরক্ত আমি আর সহ্য করতে পারছি না। ও তাই নাকি? তাহলে চলো আরেক রাউন্ড খেলি, তোমাকে একটু মজা দিই, তাহলেই সহ্য করতে পারবে। কথাটা বলতে দেরি হলো না বলে বিছানা থেকে লাফ দিয়ে আকাশকে ওয়াশরুমে ঢুকে যেতে দেরি হলো না। এদিকে আকাশের এমন কর্মকাণ্ড দেখে নীলা তো হেসেই কুটি কুটি হচ্ছে। আকাশ ওয়াশরুম থেকে বের হয় 20 মিনিট পর। তারপর নাস্তা করতে চলে যায় ডাইনিং টেবিলে। এরপর দেখতে দেখতে চলে গেল 6 মাস। আজ সকালবেলা নাস্তার টেবিলে বসতেই হঠাৎ করে নীলার কেমন যেন বমি বমি লাগছিল। তাই সে সেখান থেকে উঠে গিয়ে বেসিনে গিয়ে বমি করলো। তারপর আর নাস্তা না করেই রুমে চলে গেল। বিছানায় গিয়ে শুয়ে রইল। আকাশ নাস্তা শেষ করে রুমে আসে। নীলার জন্য নাস্তার প্লেট হাতে করে নিয়ে চলে আসে। নীলা বিছানায় শুয়ে আছে, তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। আকাশ নীলার পাশে বসে, তারপর তার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, কি হয়েছে তোমার? এভাবে নাস্তার টেবিল থেকে উঠে চলে আসলে কেন? শরীর খারাপ লাগছে? শরীরটা তো একটু খারাপ লাগছে, তবে তোমার জন্য একটা গুড নিউজ আছে। কথাটা বলেই লজ্জায় লাল হয়ে নিজের 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নেওয়ার বৃথা চেষ্টা করতে থাকে নীলা। তখনই আকাশ তার মুখের উপর থেকে তার হাত দুটো সরিয়ে দিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি লজ্জা পাচ্ছ কেন? আর কি গুড নিউজ আছে বলো না আমাকে। তুমি বাবা হতে চলেছ আর আমি মা। এই বলে আবারও যেই না মুখ লুকায় নীলা। কথাটা শুনতে আকাশ খুশিতে লাফ দিয়ে উঠে বলতে থাকে, আরে এত বড় একটা খুশির খবর, সেটা তুমি আমাকে আরো আগে জানালে না কেন? তুমি তো আমাকে মেনেই নিতে চাইছিলে না। সেখানে আমাদের একটা পুচকুশোন আসছে, সেটাকে তুমি কিভাবে মেনে নিতে? আরে এটা তুমি কোনো কথা বললে? এই বয়সে বাবা হতে চলেছি, এর চাইতে আনন্দের ব্যাপার কিছু হতে পারে? মানছি আমি তোমাকে প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু এখন তো তোমার সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক, তাই না? হ্যাঁ, কিন্তু তারপরেও আমি ভয় পাচ্ছিলাম এটা শোনার পর তোমার রিয়াকশন কেমন হবে এটা ভেবে। তোমাকে অসহ্য লাগতে লাগতে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি প্রিয়তমা। এই মুহূর্তে তুমি আমার চোখের শ্রেষ্ঠ রমণী। আমার কাছে এই মুহূর্তে তুমি আমার সমস্ত পৃথিবী। অনেক ভালোবেসে ফেলেছি তোমায়। ও তাই বুঝি? এত ভালোবাসা কোথা থেকে আসে শুনি? এখান থেকে। এই বলে নিজের বক্ষ দেশে ইশারা করে নীলাকে দেখায়। আর তখনই নীলা আকাশের বুকের মাঝে মুখ লুকায়। আকাশ নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, আমি সত্যি অনেক আনন্দিত প্রিয়তমা। আজ তুমি আমাকে এত বড় একটা খুশির খবর এনে দিয়েছো। আজ নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে হচ্ছে যে তোমার মতো নারীকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আমি তোমাকে বিয়ে করে ঠকে যাইনি, বরঞ্চ আমার জীবন সার্থক হয়েছে। খুব ভালোবাসি আমার মনের মহারানী। তোমাকে সারা জীবন এভাবেই ভালোবেসে যেতে চাই। এই বলে নীলাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর তার কপালে ভালোবাসার আলিঙ্গন করতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সমাপ্ত।